বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে 7 জনের মৃত্যু। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি, দেখা দিয়েছে তীব্র ভাঙন। নওগাঁর মান্দায় এক অনন্য কৃষি জাদুঘর। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Aviva Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন দেশের খবরে সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রী মাইক্রোবাস খালে পড়ে 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। দুপুর 2:30 দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোনে যুক্ত হচ্ছে আমাদের বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের সঙ্গে। মোস্তফা, এই দুর্ঘটনাকে নিয়ে আপনি আসলে বিস্তারিত আমাদেরকে কি জানাবেন? ধন্যবাদ সাজিয়া। বরগুনা জেলার একটি অত্যন্ত মারাত্মক দুর্ঘটনার খবর জানাচ্ছি। বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চাওড়া খালের উপর নির্মিত হলদিয়া ব্রিজ ভেঙে আজ দুপুর 2:30টার দিকে বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস এবং একটি অটোরিকশা ভেঙে খালে পড়ে যায়। এতে দুটি যানবাহনই পানিতে ডুবে যায় এবং এর মধ্যে যারা যাত্রী ছিল সবাই নিহত হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন ইতিমধ্যে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরো নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই ব্রিজটি এলজিইডি গত 3 বছর আগে নির্মাণ করেছে। নির্মাণ ত্রুটির কারণেই ব্রিজটি এই সামান্য যানবাহন চড়ার পরে ভেঙে পড়ে যায়। এটি একটি মারাত্মক দুর্ঘটনা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের লোকজন এবং অন্যান্য যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে ভিড় করেছে। বরগুনা জেলা শহর থেকে ঘটনাস্থলটি প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে, মাঝখানে নদী রয়েছে। আমরা এখন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। ঘটনাস্থল থেকে আবারও আপনাদের বিস্তারিত জানাবো। এই ছিল সর্বশেষ তথ্য। সাজিয়া। মোস্তফা কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরগুনা থেকে আমাদেরকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোস্তফা কাদের। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশু পুত্রের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন মা। আজ সকাল 8:30টার দিকে জেলার ফকিরহাট উপজেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল। পিলজং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান ও তার 1.5 বছরের ছেলে মারা যায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস শিশুটির মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক ও হেলপার পলাতক। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথে থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। বন্যা কবলিত বৃহত্তর সিলেট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বন্যা পরিস্থিতির খবর জানবো তার কাছ থেকে। সাব্বির, বন্যা কবলিত বৃহত্তর সিলেটে আজ কি অবস্থা দেখতে পাচ্ছেন? কেমন পরিস্থিতি সেখানে? ধন্যবাদ সাজিয়া। আসলে বন্যার যেই এই মুহূর্তে যে অবস্থাটি সেটি হচ্ছে কিছু কিছু যেই এলাকা রয়েছে সেই এলাকায় অনেকটা দ্বীপের মতো তৈরি হয়েছে। কারণ এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটি মূলত আসলে একটি ধানি জমি, ফসলি ক্ষেত, কিন্তু এই ক্ষেতে এখন আসলে নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। এবং দ্বীপ সদৃশ্য বলছি এই কারণে, কারণ আমরা সচরাচর যেটি দেখে থাকি চারদিকে শুধু ধুধু পানির থই থই করছে এবং মাঝখানে একটি ঘর থাকে। এখানকার যে মানুষগুলো রয়েছে তাদের অবস্থাও কিন্তু অনেকটা এরকমই, আশপাশে শুধু পানি আর পানি এবং মাঝখানে কিছু ঘর রয়েছে। আমরা এখানকার যে ঘরের বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটু কথা বলার।
যদি একটু বলতেন আপনাদের এখানকার কি অবস্থা, কতটুকু পানি উঠেছিল, আর পানি আসলে নামছে না কেন? আগে তো এত পানি থাকতো না। এখন পানি নামতেছে না, এখন রাস্তাগুলো হয়ে গেছে চতুর্দিকে, কোনো দিকে ব্রিজ দেওয়া হয় না। ব্রিজ বেশ দেওয়া হইতে পানিটা ওভার গেল না খাইটা, ব্রিজের কারণে, ব্রিজ দেওয়ার না কারণে এই পানিটা জমে থাকে, সব দিকে রাস্তাঘাট হয়ে গেছে। আপনাদের কি অবস্থা ছিল, কতটুকু পানি উঠেছিল? আমাদের ঘরের অর্ধেক পানি ছিল, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে রাস্তাতে ছিলাম, কোনো থাকার মতো এখানে জোয়া নাই। শুনছিলেন আসলে ওনার মতোই অবস্থা অন্যান্য সবার। দেখতে পাচ্ছেন গবাদি পশুগুলোকেও এখানে বেঁধে রাখা হয়েছে। এই গবাদি পশু সহ ওনাদের সন্তান এবং পরিবারের যারা ছিলেন সবাই কিন্তু যখন এই পানি উঠেছে এবং যে ঢল ছিল, এই ঢলের কারণে পরবর্তীতে তারা এই ঘর ছেড়েছিলেন এবং ঘর ছেড়ে তারা অন্যত্র গিয়ে অবস্থান করেছেন। এবং তারপরই এখন পানি কিছুটা হলেও, যেহেতু গেল দুদিন বৃষ্টিপাত হয়নি, এ কারণে এখন কিছুটা হলেও পানি কমতে শুরু করেছে। এ কারণে তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের এই ঘুরে দাঁড়াতে আসলে কত সময় লাগবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাদের সামনে একটি দুঃস্বপ্ন বা দুর্বিষহ দিন অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে সবশেষ। সাজিয়া। সাব্বির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে বন্যা কবলিত বৃহত্তর সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে, তবে পানি কমার সঙ্গে আগ্রাসী হয়ে উঠেছে নদী। ঘরবাড়ি আর জমিজিরাত হারিয়েছেন অনেকে, অনেক পরিবারের দিন কাটছে ভাঙন আতঙ্কে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলার পানি কমছে, তবে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার উপরে বইছে। বন্যার পানি কমতে শুরু করলেও বেড়েছে ভাঙন। কয়েকদিনের ব্যবধানে 1.5 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন, আরও অনেক পরিবার ভাঙনের হুমকিতে। চরম দুর্ভোগে মানুষ। আমার এই বাজারে 4টা দোকান, মানে ওষুধের দোকান, 4টা দোকান, একটা ভাঙছি, এই যে একটা ভিতরে, আর এক দোকান আমার ভাঙা শেষ করিয়া ওখানে নিয়ে গোড়ো করিয়া রাখছি। এখন আবার ফের দেখা যায় যে এটা দোকানে নগদ সময় আবার ভাঙা লাগে। সকাল থেকেও মনে হয় 4-5 কাঠা জমির ভেঙে চলে গেল। এখনো যেভাবে চাপ পড়তেছে, সম্ভব এই জায়গা থাকবে যে আমার বিশেষ সম্ভাবনা হয় না। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবি দীর্ঘদিনের, আজও কেবল আশ্বাসই মিলছে পানি উন্নয়ন বোর্ডের। এই যে ডিপিপি প্রণয়ন করছি, এই ডিপিপি পাশ হলে আমরা ইনশাআল্লাহ এখানে স্থায়ীভাবে আমরা প্রতিরক্ষা কাজ সম্পন্ন করব। সিরাজগঞ্জের শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন, ডুবে গেছে ফসলি জমি। যমুনা নদীর পানি বাড়ায় তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক। রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। কেমনে কৃষি করে ঘর বাঁচবে, কেমনে কামলা খাটা ঘর বাঁচবে, তাহলে এখন তোরা আমার কি সহযোগিতা করবেন, তাড়াতাড়ি করেন। নীলফামারীতে বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। দুর্ভোগ কমেনি ডিমলার সুন্দর খাতার 2 শতাধিক পরিবারের। ক্ষেতের পানি হলো কমে গেছে, আর এখন আমাদের হলো ক্ষেতে বালি দিয়ে ভরপুর। পানি উন্নয়ন যে বাটা বাড়ি দিয়ে আমাদের খুব ভালো হয়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের খবর জানব। ঈদের ছুটির আমেজ কাটেনি রাজশাহীবাসীর। বিনোদন কেন্দ্রগুলোতেও আজও ভিড়। নগরীর শ্রীরামপুর টি বাঁধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় আজ লক্ষ্য করছেন, কি অবস্থা সেখানকার? সাথী, আসলে রাজশাহীর মানে প্রধানত গড়ে উঠেছে পদ্মা নদীর পাশে রাজশাহী শহরটা, এবং রাজশাহী শহরের প্রায় 15 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু বেশ কয়েকটি বিনোদন স্পট রয়েছে, এবং এর বাইরেও শহরের ভিতরে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, শিশু পার্ক রয়েছে, জাতীয় উদ্যান রয়েছে। অর্থাৎ হচ্ছে এই সবগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে মানুষজনের যে আনাগোনা সেগুলো কিন্তু বেশ এই উপলক্ষে ভিড় ছিল প্রচণ্ড। গতকালও আমরা দেখেছি যে আসলে প্রচুর ভিড় ছিল। আজকে যেহেতু এখনও আসলে বেলা গড়ায়নি, সাধারণত দেখা যায় যে 5টার পর থেকে মানুষজন কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে বেশি ভিড় হয়, কিন্তু এখনও আমরা এই সময়েও কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন বা সবাই মিলেই কিন্তু আসলে বিনোদন স্পটগুলোতে আসছেন। আমরা প্রচুর মানুষজনদেরকে কিন্তু ক্রমান্বয়ে আসতে দেখছি, এবং তারা কিন্তু এই যে
পদ্মার পাড়ের যে নৈসর্গিক দৃশ্য, বাতাস, এখন হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে এবং চারপাশের যে প্রকৃতির মুগ্ধতা সেগুলো কিন্তু তারা উপভোগ করছেন এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে কিন্তু এখানে সময় দিচ্ছেন, আড্ডা দিচ্ছেন। কারণ এই যে ঈদ উপলক্ষে আসলে একটা মানুষের ব্যস্ততা থাকে এবং দীর্ঘ কাজের কর্মব্যস্ততা শেষে একটা ছুটি পায়, ছুটি শেষে কিন্তু মানুষজন একটু সময় কাটানোর চেষ্টা করে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই বিনোদন স্পটগুলোতে মানুষজনের ভিড় বাড়ছেন, অনেকে আসছেন, তারা এখানে এসে দেখছি সেলফি তুলছেন এবং আসলে সবচেয়ে বড় কথা যে একটা নিখাদ আনন্দময় সময় কাটানো, সেই কাটানোর কাজটা করছেন এবং তারা তাদের সময়কে উপভোগ করছেন। তো সাজিয়া, এই ছিল এখান থেকে যে বিনোদন স্পটগুলোতে মানুষের ভিড় বাড়ছে ক্রমান্বয়ে, সে তার খবর। বুলবুল হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী নগরী শ্রীরামপুর টি বাঁধ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। যশোরের শার্শায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, হাসপাতালে শিক্ষক। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ঈদ পরবর্তী কর্মস্থলমুখী মানুষের বিড়ম্বনা ও দুর্ভোগের অপর নাম ঢাকা বরিশাল মহাসড়ক। বরিশালের নথুল্লা বাঁধ থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশাল থেকে কর্মস্থলমুখী বিশেষ করে ঢাকা যে বাদে যাচ্ছে তারা চরম দুর্ভোগ শিকার হচ্ছে এবং বিড়ম্বনার শিকার হচ্ছে। ঢাকা বরিশাল মহাসড়কের যে যানজট, বিশেষ করে যানজটই এই অবস্থার বেশি সৃষ্টি হয়েছে। আমি রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের নতুল্লা বাঁধে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে যানজট কীভাবে লেগে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাইলের পর মাইল যানজট লেগে আছে, কিন্তু নিরসনের কোনো ব্যবস্থা নেই। আমরা অনেক সময় ট্রাফিক পুলিশদেরও দেখতে পাচ্ছি না। বরিশালের যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 200 কিলোমিটার সড়ক অপ্রশস্ত হওয়ার মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। আর কেউ কোনো যেন আইন কানুনের তোয়াক্কা করছে না। তাছাড়াও এই যে মহাসড়কে 3 হুইলার চলাচল নিষিদ্ধ করা হলো, সেই 3 হুইল চলছে, এ কারণে এই বাসগুলোকে চলতে বিলম্ব হচ্ছে। আরেকটি বিষয় হলো যে বাস টার্মিনালের জায়গার সংকটের কারণে বাসগুলো এই সড়কের উপর থেকে, এই হাইওয়ের উপর থেকেই ছাড়ছে এবং ঘন্টা ঘন্টা তারা এখান থেকে যাত্রী তুলছে। এখানে যানজট সৃষ্টি হচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে এই সড়কটির প্রশস্ততা বৃদ্ধি করা হয়নি। আগে যেখানে 1 থেকে 150 যানবাহন চলতো, সেখানে 3 থেকে 4000 যানবাহন চলাচল করে। এ কারণে যানজট লেগে আছে এবং দুর্ঘটনা প্রায় ঘটেছে। এই ছিল আমার কাছে যে ঈদ থেকে এবার যে ঈদের পরে কর্মস্থলমুখী মানুষের যে যাতায়াতের চরম বিড়ম্বনা, তার সর্বশেষ। বরিশাল থেকে মানুষের বিড়ম্বনা ও দুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। যশোরের শার্শায় সাপের কামড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। একই দিনে সাপের কামড়ে আহত হয়েছেন এক স্কুল শিক্ষক। শুক্রবার সকালে মাদ্রাসা ছাত্র ফোরকানকে সাপে কামড় দেয়। সারাদিন কবিরাজি ও বৈদ্য চিকিৎসায় উন্নতি না হওয়ায় রাত 9টার সময় যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন রাত 10টার দিকে জসিমউদ্দিন নামে এক স্কুল শিক্ষককে সাপে কামড় দিলে সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ফোরকান হোসেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তবে তাদের কি সাপে কামড় দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি স্বজনরা। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। কাউকে সাপে কাটলে 90 মিনিটের মধ্যে কাছাকাছি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে 2 পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, সকালে বাঘা উপজেলা চত্বর এলাকায় সচেতন নাগরিকের ব্যানারে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। অন্যদিকে একই স্থানে পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের প্রস্তুতি নেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ।
উভয় পক্ষের কর্মী সমর্থকরা জড়ো হলে প্রথমে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে দুই পক্ষের 10 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেষ করব দেশের খবর, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে 7 জনের মৃত্যু। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি, দেখা দিয়েছে তীব্র ভাঙন। নওগাঁর মান্দায় এক অনন্য কৃষি জাদুঘর। যশোরের শার্শায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, হাসপাতালে শিক্ষক। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।